পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে, অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো, টের পাস কিছু, তোর অবস্থা এরকম হবে, যা বলবো তা করবি। এইটা ছিল আয়নাঘরের চিত্র। আয়নাঘরের 3 ফিট বাই 6 ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম, তুমি এখানে 2 মিনিট দরজা বন্ধ করে থাকো, কারণ কোনো ভেন্টিলেশন নাই, একটা স্টিলের দরজা আছে, সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে, ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায়। ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম, তুমি থাকো 2টা মিনিট। 10 মিনিটের কথা বলেছিলাম, 1.5 মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে বলল, সো ক্লাস্ট্রোফোবিক, ইটস ইম্পসিবল টু স্টে হিয়ার ইন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে বিচারের কাজগুলো করছে, সেখানে 2 ধরনের বিচারের জন্য আমরা কাজ করছি। একটা হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ, এই যে আপরাইজিং, এই যে বাংলা বসন্ত, সেই সময়ে আমাদের বীর সন্তানদের উপরে যে পৈশাচিক আক্রমণ চালানো হয়েছে, যারা এটার আর্কিটেক্ট ছিল, যারা মাস্টার মাইন্ড ছিল, এবং গ্রাউন্ড লেভেলে যারা আইন লঙ্ঘন করে অতি উৎসাহী হয়ে শুধুমাত্র শেখ হাসিনা বা ঊর্ধ্বতনদের নেক নজরে পড়ার জন্য যারা এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল, সেই সমস্ত সকল রাঘব বোয়ালকে আমরা ধরব। আমাদের টার্গেট হচ্ছে সত্যিকারের পারপিট্রেটর, গোটা পুলিশ বাহিনী নয়। সেজন্য আপনারা দেখবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে মোট 50-এর সামান্য বেশি সংখ্যক পুলিশ অফিসারকে আমরা আসামি করেছি। অথচ বাংলাদেশে 2000-এর বেশি মানুষকে খুন করা হয়েছে। এর সাথে হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্য জড়িত ছিল। 25,000-এর বেশি আহত হয়েছে। অ্যাট্রোসিটির কি মাত্রা আপনারা কল্পনা করতে পারেন, আপনারা নিজের চোখে দেখেছেন। আমরা কিন্তু হাজার হাজার পুলিশকে ধরছি না। এটার মেসেজ এটাই যে বাকিদেরকে ঢালাও ভাবে আমরা শিকারে পরিণত করব না। আমাদের টার্গেট কনস্টেবল পর্যায়ের পুলিশ নয়। আমরা প্রধান হুকুমদাতা, মাস্টারমাইন্ড, সুপিরিয়র রেসপন্সিবিলিটি যারা আছে শেখ হাসিনা, আমরা তাকে ধরব। আমরা তার পরবর্তী ক্যাবিনেটে যারা ছিল তাদেরকে ধরতে চাই, এবং তারা যে সরাসরি নির্দেশ দিয়েছেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করে বলতে চাই, তার সমস্ত তথ্য প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার হাতে আছে। তারা মানুষকে সার্ভেইলেন্সে রাখার জন্য, গুম করার জন্য, তাদের সমস্ত কর্মকাণ্ডকে পেছন থেকে মনিটর করে তাদের উপর কিভাবে নিপীড়ন চালানো যায়, সেজন্য নানা ধরনের মেকানিজম তারা বাংলাদেশে তৈরি করে রেখেছিল। নিষিদ্ধ ঘোষিত যে পেগাসাস প্রযুক্তি, সেই প্রযুক্তি ইন্টারন্যাশনালি কিন্তু এটা ব্যান্ড। সেই নিষিদ্ধ ঘোষিত প্রযুক্তি বাংলাদেশে শত কোটি টাকা দিয়ে কিনে নিয়ে এসে সেই প্রযুক্তি দিয়ে আমাদের বাংলাদেশের মুক্তিকামী, স্বাধীনতাকামী সাধারণ মানুষের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। বিরোধী দলের নেতাদের উপরে সার্ভেইলেন্স করা হয়েছে। যারা ওপিনিয়ন মেক করেন সমাজের, সমাজকর্মী, মানবাধিকার কর্মী, তাদের পেছনে সার্ভেইলেন্স করা হয়েছে। তাদেরকে ধরার কাজে এটা ব্যবহার করা হয়েছে। তাদেরকে ধরে অনেককে মারা হয়েছে, ক্রস ফায়ার দেওয়া হয়েছে, আয়নাঘরে বন্দী করা হয়েছে। আয়নাঘরের ব্যাপারে আপনাদের কিছু তথ্য শেয়ার করতে চাই। টিএফআই সেল নামে যে আয়নাঘরটি আছে ঢাকায়, বাংলাদেশে আপনাদের শুধু ঢাকা নিয়ে ভাববেন না, প্রত্যেকটা জায়গায়, জেলায় এই ধরনের আয়নাঘরের সন্ধান আমরা পেয়েছি। সেই টিএফআই সেলে একজন ব্যক্তির কথা বলবো, যিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, একজন ব্যারিস্টার। তাকে 8.5 বছর বন্দী করে রাখা হয়েছিল একটা রুমে। দিন রাত 24 ঘন্টা তাকে চোখ বন্ধ করে বেঁধে রাখা হতো। দিনের বেলায় সামনে হাত করা পরিয়ে রাখা হতো, রাতের বেলা ঘুমের সময় তাকে পেছনে হাত করা পরিয়ে রাখা হতো। এইভাবে আলো বাতাসহীন একটা রুমে, যে রুমের কোনো ভেন্টিলেশন নাই, কোনো ফ্যান নাই, কোনো লাইট ছিল না। পরবর্তীতে তাকে একটা লাইট দেওয়া হয় এজন্য যে রাতের বেলা সে কি করছে এটা মনিটর করার জন্য বাইরের থেকে একটা ছোট্ট ছিদ্র ছিল, সেটা দিয়ে তাকে যাতে বোঝা যায় সেটার জন্য একটা লাইট লাগানো হয়েছিল। আপনি কল্পনা করেন, এরকম একটা রুমে যদি 8.5 বছর আপনাকে বন্দি রাখা হয়, আপনি বেঁচে থাকবেন? এর মধ্যে সে অসুস্থ হয়েছে, সার্জারির প্রয়োজন হয়েছে। ওই রুমেই তাকে, কোন ধরনের ডাক্তার এনেছে জানি না, সেখানে ডেকেই তাকে সার্জারি করা হয়েছে। পাশের রুমগুলোতে ছিল টর্চার সেল। সারা রাত ধরে পৈশাচিক টর্চার করা হতো। সেই টর্চারের মাত্রা ছিল যে তাদেরকে পায়ে হাত পা বেঁধে উল্টো করে ঝুলানো হতো, যৌনাঙ্গে ইলেকট্রিক শক দেওয়া হতো, দেয়ালে বিভৎস ছবি টানিয়ে রেখে দেখানো হতো, তো তোর অবস্থা এরকম হবে। একটা ছেলের খবর আমরা পেয়েছি, যাকে এত নির্যাতন করা হয়েছিল সারা শরীর পচে গিয়েছিল। পাশের রুমের বন্দীরা বলতো যে এখানে অনেক দুর্গন্ধ হয়, কেন? তো তখন এয়ার ফ্রেশনার দিয়ে বারবার ফ্রেশ করার চেষ্টা করা হয়েছে।
পরবর্তীতে জানা গেছে যে বন্দী ফিরে এসেছে সে বলেছে তাকে এত নির্যাতন করা হয়েছিল, ঘা হয়ে গিয়েছিল, তার ঘায়ের দুর্গন্ধে পুরো সেলের মধ্যে বাকিরা এই দুর্গন্ধটা টের পেত। তারপরে একদিন সে মারা যায়। পাশের সেলে নির্যাতন করতে করতে মানুষ যখন মারা গিয়েছে, অন্য পাশের রুমের বন্দীদেরকে ডেকে নিয়ে ওই রুমের লাইট অফ করে, লাইট তো অফই থাকে, ডেড বডির উপর দিয়ে হাঁটানো হতো এবং বলা হতো টের পাস কিছু, তোর অবস্থা এরকম হবে, যা বলবো তা করবি। এইটা ছিল আয়নাঘরের চিত্র। আয়নাঘরের 3 ফিট বাই 6 ফিট সেলের মধ্যে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজের সাংবাদিককে নিয়ে আমি প্রবেশ করে আমি বললাম, তুমি এখানে 2 মিনিট দরজা বন্ধ করে থাকো, কারণ কোনো ভেন্টিলেশন নাই, একটা স্টিলের দরজা আছে, সেখানে ছোট্ট একটা ছিদ্র আছে, ওইটা আবার মুরগির খোপের মতো বন্ধ করে দেওয়া যায়। ওকে বন্ধ করে দিয়ে ক্যামেরা নিয়ে বললাম তুমি থাকো 2টা মিনিট। 10 মিনিটের কথা বলেছিলাম, 1.5 মিনিটের মাথায় সে হাঁপাতে হাঁপাতে বের হয়ে এসে বলল, সো ক্লাস্ট্রোফোবিক, ইটস ইম্পসিবল টু স্টে হিয়ার ইন। এগুলো গোটা দুনিয়ার কাছে মানুষ বন্দিত্ব থেকে ফিরে এসে অনেকে বলেছে, মানুষ বিশ্বাস করতে চায়নি। আমরা যখন এগুলো উদ্ঘাটন করতে শুরু করলাম, প্রধান উপদেষ্টা দেখতে গেলেন, গোটা দুনিয়ার গণমাধ্যমে এগুলো আসতে শুরু করলো, জাতি বুঝতে পারলো যে আসলে কি আচরণ করা হয়েছে। 15 বছরে শাসনের নামে বাংলাদেশে কি পৈশাচিকতার স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। এই আয়না ঘরের বাংলাদেশকে আর ফিরে যেতে দেয়া যাবে না। আমরা যদি সেটা ফিরে যেতে অ্যালাউ করি, তাহলে আমাদের শহীদ সন্তানদের রক্তের সাথে বেঈমানি করা হবে, আমাদের আবু সাইদ মুগ্ধের রক্তের সাথে বেঈমানি করা হবে। আমরা আমাদের সন্তানদেরকে নিরাপদ ভবিষ্যৎ তাদের জন্য রেখে যেতে চাই। যে বাংলাদেশে আমাদের সন্তানেরা নিরাপদ বোধ না করে তাদের মেধা থাকার কারণে ইউরোপ আমেরিকায় গিয়ে পড়াশোনা করার নামে চলে গিয়ে সেখানে সেটেল করা, আর কখনো বাংলাদেশে ফেরত আসতে না চাওয়ার যে কালচার বাংলাদেশে হয়ে গেছে, আমরা বাংলাদেশকে সেই দিন থেকে মুক্ত করে আনতে চাই। আমাদের সন্তানেরা যেন নির্বিঘ্নে বাংলাদেশকে তার পরবর্তী গন্তব্য ভাবতে পারে, তারা যেন বুঝতে পারে তাদের মেধা এবং যোগ্যতার মূল্যায়ন এই রাষ্ট্রে হবে যেই রাষ্ট্র তাদের পূর্বপুরুষেরা রক্ত দিয়ে স্বাধীন করেছিল, তাদের সহকর্মীরা দ্বিতীয়বার এটাকে স্বাধীন করেছে। এই রাষ্ট্রকে আবার সেই পর্যায়ে নিয়ে আসা যাবে না যেদিন বাংলাদেশের ভিন্ন মত পোষণকারী মানুষদেরকে দেশ ছেড়ে বিদেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে হবে। মাহমুদুর রহমান সাহেবের মতো সম্পাদককে বাংলাদেশ ছেড়ে যেতে হয়েছে, ব্যারিস্টার রাজ্জাক সাহেবের মতো আইনজীবীকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, অসংখ্য সোশ্যাল মিডিয়া কর্মী যাদেরকে বাংলাদেশ ছাড়তে হয়েছে, যারা দেশে ছিলেন তাদেরকে মৃত্যুবরণ করতে হয়েছে। কিশোর মুস্তাকের কথা আপনারা জানেন। এই বাংলাদেশকে আমরা এই অন্ধকার থেকে ফেরত পেয়েছি। আমরা আর এই অন্ধকার পৈশাচিকতার মধ্যে বাংলাদেশকে প্রবেশ করতে দেব না। না দিতে হলে যেটা কাজ সেটা হচ্ছে, প্রথমত যারা এই অপকর্মগুলো করে বাংলাদেশকে এরকম একটা শয়তানের রাজ্যে পরিণত করেছিল তাদের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অপরাধের রিকারেন্স রোধ করার জন্য, অপরাধ যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেজন্য বাংলাদেশে অবশ্যই এই সমস্ত অপরাধীদের বিচার হতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। 5ই আগস্টের পরের বাংলাদেশ এক নতুন বাংলাদেশ। 5ই আগস্ট পরের বাংলাদেশের পুলিশ নতুন বাংলাদেশের পুলিশ, তারা 5ই আগস্টের আগের পুলিশ নয়। এই যে ট্রানজিশন পিরিয়ডের মধ্যে যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করেন, তারা যদি গতানুগতিক পন্থায় দায়িত্ব পালন করেন তাহলে বাংলাদেশকে আমরা সামনে আগায় নিতে পারবো না। আপনাদেরকে প্রোঅ্যাক্টিভ হতে হবে। আপনাদের মনোজগতে একটা পরিবর্তন দরকার যে আপনারা 5ই আগস্টের আগের বাংলাদেশে নেই। 5ই আগস্টের পরের নতুন স্বাধীনতার সূর্য উদিত হওয়া এক আলোকোজ্জ্বল বাংলাদেশের পুলিশ আপনারা। এই পুলিশ আমাদের সম্পদ, এই ডিজিএফআই আমাদের সম্পদ, এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এগুলো আমাদের সম্পদ ছিল, আমরা রাখতে পারবো কিনা আমরা জানি না। এইখানে যে সমস্ত অপরাধীরা অপরাধ করেছে তাদের দায়গুলো নিতান্তই তাদের ব্যক্তিগত দায়, এটা প্রাতিষ্ঠানিক দায় নয়। সুতরাং আপনারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অপরাধীকে প্রোটেক্ট করার চেষ্টা করবেন না। প্রতিষ্ঠানগুলো রাষ্ট্রের সম্পদ, যারা এটাকে নষ্ট করেছে তাদের বিচার হবে, প্রতিষ্ঠানের বিচার হবে না। আমরা তাই রিকোয়েস্ট করব, কোন ব্যক্তি কোন প্রতিষ্ঠান রাষ্ট্রের চেয়ে কখনো বড় হতে পারে না। এটা আমরা শিখেছি, আজীবন শিখেছি। গুরুত্বপূর্ণ হতে পারে ব্যক্তি, কিন্তু ব্যক্তি কখনো রাষ্ট্রের চেয়ে বড় না। বাঁশের চেয়ে কঞ্চি কখনো বড় হয় না। সুতরাং আমরা আমাদের পুলিশ বাহিনীতে যে সংস্কারের কথা বলছি, আমরা আমাদের বিচার ব্যবস্থায় সংস্কারের কথা বলছি, প্রশাসনের সংস্কারের কথা বলছি, এটা নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা। এটা আমাদের শহীদদের রক্তের প্রতি আমাদের দায়। আমরা ইনশাল্লাহ সেটা করব।